মিডিয়ার ইসলামোফোবিয়াকে দৈনিক আমার দেশ মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে আমার দেশের পুনঃপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আমরা আমার দেশে এই ইসলামোফোবিয়াকে মোকাবেলা, তিনি বলেন, আমার দেশ একটি ব্র্যান্ড, বাজারে আসছে আগামী 22শে ডিসেম্বর। আপনাদের হয়তো কারো কারো স্মরণে আছে যে মাস দুয়েক আগে আমি তৃতীয় দফায় জেল থেকে বেরিয়ে, এই সরকারের আমলের প্রথম দফায় জেল থেকে বেরিয়ে আমি সংবাদ সম্মেলন করেছিলাম এবং সেদিন একটা ঘোষণা দিয়েছিলাম সেই সংবাদ সম্মেলনে আমার দেশের পক্ষ থেকেই যে ইনশাআল্লাহ 2024 সালের মধ্যেই আমরা আমার দেশ পুনঃপ্রকাশ করব। আমি সেদিন সেই ঘোষণা দিয়ে অফিসে ফিরে যাওয়ার পরে আমার সহকর্মীরা খুব চিন্তিতভাবে বলেছিলেন, মাহমুদ ভাই আপনি তো বললেন 2 মাসের মধ্যে পত্রিকা বের করবেন, কিন্তু এটা কি আসলেই সম্ভব হবে? তো এটা প্রায় অসম্ভব। আপনারা সবাই সংবাদ মাধ্যমের কর্মী, আপনারা জানেন যে একেবারে শূন্য থেকে 2 মাসের মধ্যে পত্রিকা বের করা, একটা জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু আমার মনে জোর ছিল যে আল্লাহর রহমত আছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে এবং আমরা সবাই যদি পরিশ্রম করি তাহলে আমরা পারবো। এবং আমার সহকর্মীদের এই অক্লান্ত পরিশ্রমে এবং আল্লাহর রহমতে সেই অসাধ্য সাধন হয়েছে আলহামদুলিল্লাহ। আর 48 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে আবারও আমার দেশ উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। 22 তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায়, অফিসে, সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তিনি পত্রিকাটির সম্পাদকীয় নীতি নিয়েও বিস্তারিত কথা বলেন। প্রথম উদ্দেশ্য হবে আমাদের সঠিক খবর দেয়া। সঠিক খবর সকলের আগে বলবো না, যতদূর সম্ভব আগে সঠিক খবর দেয়া। সঠিক খবর মানে কি? সেটা হচ্ছে, আপনাদেরকে একটু বোঝাই ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমরা যে খবরটা দেব সেখানে উভয় পক্ষের বক্তব্য থাকবে। কারণ প্রত্যেকটা খবরে আপনি জানেন একটা ভিকটিম থাকে, আর এক দল থাকে যারা অত্যাচার করে, বা সুতরাং দুটো পক্ষ থাকে। আমার পত্রিকায় 2 পক্ষের কমেন্ট থাকবে, 2 পক্ষের মতামত নিয়ে আমার খবর দেয়া হবে। এটা কেন বলছি? আপনারা জানেন বিগত হাসিনার ফ্যাসিবাদী আমলে তথাকথিত ইসলামী জঙ্গি নিয়ে কি ধরনের প্রচারণা চালানো হয়েছে, এবং প্রত্যেকটা প্রচারণা বাংলাদেশের বড় বড় পত্রিকা, আমি কারো নাম নিতে চাই না, আমি একটা পত্রিকার সম্পাদক, বড় বড় পত্রিকায় আমরা দেখেছি এক পক্ষের বক্তব্য ছাপা হয়েছে। যেমন ধরেন বিভিন্ন জঙ্গি কাহিনী আপনারা জানেন, সেই জঙ্গি কাহিনীকে আপনারা কোনো জঙ্গি কাহিনীতে একজনও জীবিত দেখবেন না, সকলকে মেরে ফেলা হয়েছে। এবং যারা ভিকটিম তাদের কোনো বক্তব্য সেই জঙ্গি কাহিনীতে নাই। বড় বড় পত্রিকায় হেডিংও যদি আপনি দেখেন, পুলিশ থেকে যেটা বলা হয়েছে, সরকার থেকে যেটা বলা হয়েছে, সেটা উইদাউট এনি জার্নালিস্টিক চেক অ্যান্ড ব্যালেন্স এটা ছাপিয়ে দেওয়া হয়েছে। এটা একটা পত্রিকার দায়িত্ব হতে পারে না। পত্রিকায় অবশ্যই 2 পক্ষের বক্তব্য, মন্তব্য থাকতে হবে। সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি, সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই 2 পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর। ইনশাআল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব। 1। 2 নম্বর, আমরা যেরকম আগে সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্যে, দুর্নীতির বিরুদ্ধে, আমরা, আপনাদের মনে আছে হয়তো আমাদের সাথে প্রথম যে লড়াই শুরু হয়েছিল শেখ হাসিনা, আপনারা ভুলে গেছেন সম্ভবত, সেটা শেখ হাসিনার পুত্রের জয়ের এবং তৎকালীন জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাই চৌধুরী, তাদের একটি ঘুষের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়েছিল 2009 সালের ডিসেম্বর মাসে। এবং সংবাদটি করেছিলেন আমার সহকর্মী, এখন একজন সরকারি কর্মকর্তা, আব্দুল্লাহ, তিনি সংবাদটি করেছিলেন। এবং এই সংবাদ থেকে 2009-এর ডিসেম্বর থেকে আমার সাথে শেখ হাসিনার লড়াই শুরু হয়েছিল। কারণ হাসিনা পরিবারের বিরুদ্ধে কেউ নিউজ করবে, এটা বাংলাদেশের কোনো সংবাদপত্রের সাহস কুলায় নাই।
এবং আপনি শুনলে অবাক হবেন যে তখন এই নিউজ করার পরে বিরোধী দলের নেতারাও আমাকে বলেছিলেন যে মাহমুদ ভাই আপনি এত আগেই হাসিনার বিরুদ্ধে লেখা শুরু করলেন। মানে তারাও একটু অবাক হয়ে গেছিল যে এত আগে আমরা হাসিনার পরিবার নিয়ে লিখছি। তো তার মানে হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার থাকবো ইনশাল্লাহ। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসহায়, অধিকাংশ মানুষ ভিকটিম। ক্ষমতাবানদের কাছে তারা ভিকটিম, অসহায়রা ক্ষমতাবানদের কাছে ভিকটিম। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হব ইনশাল্লাহ। এই জন্য আমরা অসহায় মানুষের দরজা আমার দেশের জন্য সবসময় খোলা থাকবে। ফাইনালি আমাদের যে লড়াই যেটা ছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আমার দেশের একটা আদর্শিক লড়াই ছিল, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আদর্শিক লড়াই ছিল। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং ফ্যাসিবাদ শুধু হাসিনার ফ্যাসিবাদ নয়, আওয়ামী ফ্যাসিবাদ নয়, যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যদি আর কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায় তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবে। তিনি বলেন, আমার দেশ বাংলাদেশের মিডিয়ায় চলমান ইসলামোফোবিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলামোফোবিয়া আছে, আপনারা অনেকেই হয়তো স্বীকার করতে চাবেন না, কিন্তু আছে। এটা আজ থেকে না, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই ইসলামোফোবিয়া বর্তমান। আমরা আমার দেশে এই ইসলামোফোবিয়াকে মোকাবেলা করব সংবাদের মাধ্যমে, মতামত প্রকাশের মাধ্যমে। আমরা এই ইসলামোফোবিয়া বাংলাদেশে যেটা আছে সেটাকে আমরা মোকাবেলা করব। এরপরে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম নির্যাতন চলছে সেই সম্পর্কে আমার দেশ সোচ্চার থাকবে। আমি খুব দুঃখের সাথে দেখছি যে গাজাতে যে 14 মাস ধরে যে গণহত্যা চলছে, ইসরায়েলি বাহিনীর গণহত্যা চলছে, সেই গণহত্যার কাহিনী আমাদের দেশের পত্রিকায় নাই বললেই চলে। আপনারা খুঁজে দেখেন, কোথাও হয়তো আন্তর্জাতিক পাতায় এক কলাম পেতে পারেন, প্রথম পাতায় তো কোনো নিউজ আমি দেখি নাই। অথচ এত বড় গণহত্যা আমাদের চোখের সামনে প্রতিদিন টেলিভিশন ক্যামেরার সামনে চলছে, অথচ বাংলাদেশে, যে দেশে নাকি 90% মুসলমান, সেই দেশের মিডিয়াতে তার কোনো প্রতিফলন নাই। আমরা এই বিশ্বব্যাপী মুসলমানদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমরা নিউজ করব, এটা আমাদের একটা কাজ হবে। আর একটা, যেমন কাশ্মীরে যে মুসলমানদের উপর যে জুলুম চলছে, কিংবা উইঘুরে যে জুলুম চলে, চীনের উইঘুরে, কিংবা রোহিঙ্গাদের উপরে যে জুলুম চলে আমাদের পাশের দেশে মিয়ানমারে, এই সব জুলুমের বিরুদ্ধে আমরা নিউজ করব এবং যথাযথ ট্রিটমেন্ট দেব আমাদের পত্রিকায়, যেটা এখন নাই। এটাই বাস্তবতা। আমার দেশের মাল্টিমিডিয়া ও অনলাইন সম্পর্কেও কথা বলেন তিনি। যেদিন পত্রিকা মানুষের হাতে যাবে সেদিনই অনলাইন আপনাদের জন্য উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। সুতরাং অনলাইন আমরা চাচ্ছি, আমার ইচ্ছা হচ্ছে যে যেহেতু সকালবেলা পত্রিকা পৌঁছে যাবে 22 তারিখে, সম্ভবত 22 তারিখেই সকালের দিকেই কোনো এক সময় আমরা অনলাইন উন্মুক্ত করব, একই সাথে পত্রিকা এবং অনলাইন। আর মাল্টিমিডিয়ার কিছু কাজ চলছে, ইউটিউব অলরেডি আছে, ফেসবুক আছে, আপনারা জানেন। তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, আমার দেশের লোগো ব্যবহার করে এবং নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া সাইট কিন্তু আছে, অনেক সাইট আছে, ডজন গানেক হবে। আমরা ইতোমধ্যে সরকারকে একটা চিঠি দিয়েছি যে এই ভুয়া সাইটগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়ার জন্য। সুতরাং আপনাদেরকে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আমার দেশের অফিসিয়াল সাইট একটাই, ডেইলি আমার দেশ, এই নামে আমাদের ফেসবুকের এবং youtube.com, dailyamardеш.com, এটাই একমাত্র অফিসিয়াল সাইট। আর ইউটিউব যেটা আছে আমার দেশ, আর এর বাইরে একটা আছে আমাদের সাইট, এটা বলে রাখা দরকার, যেটা লন্ডন থেকে পরিচালিত হয়েছে গত 5 বছর ধরে। এটা আমার সহকর্মী অলিউল্লাহ নোমান, আজকে সে উপস্থিত নাই এখানে, একটা অ্যাসাইনমেন্টে তাকে ঢাকার বাইরে যেতে হয়েছে, রিপোর্টের কাজে যেতে হয়েছে তাকে। তো অলিউল্লাহ নোমান এটা চালাতো, আমার নির্দেশেই চালাতো এটা। তো ওটা কিন্তু আছে এবং ওটা থাকবে আমাদের, কিন্তু
আজকের পর থেকে এটার কন্ট্রোল সেন্ট্রাল থেকে নির্ধারিত হবে। তার মানে এটার কন্ট্রোল ঢাকা থেকেই থাকবে, যদিও এই সাইটটা আমাদের থাকবে। তো সেই জন্য আপনাদেরকে বলে রাখছি, কাজেই আমাদের একটা সাইট এখান থেকে থাকবে, আর লন্ডনের সাইটটা থাকবে। কারণ লন্ডনে আমরা এটা করেছিলাম এই কারণে, যখন ফ্যাসিস্ট হাসিনা আমার দেশ চালাতে দেয় নাই, আমরা আমার দেশ ব্র্যান্ডটাকে ধরে রাখতে চেয়েছিলাম, যাতে এই নামটা জীবিত থাকে। এই কারণে লন্ডন থেকে আমরা অনলাইন এবং এই ইউটিউব, ফেসবুকটা আমরা রেখেছিলাম। তো কাজেই এখন থেকে ওটা থাকবে, কিন্তু এটা কন্ট্রোল ঢাকা থেকে নির্ধারিত হবে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বিগত সরকারের তেলবাজির কারণে কমেছে পত্রিকার সার্কুলেশন। আপনারা এটা সকলেই জানেন, মিডিয়াতে যারা আছেন, গত 15 বছরের তেলবাজির কারণে এবং দালালির কারণে পত্রিকা পড়ার অভ্যাসটা বাংলাদেশে কমে গেছে। এটা আপনারা সবাই জানেন, কারণ পত্রিকার উপরে মানুষের আস্থা উঠে গেছে। এবং সেই কারণে পত্রিকার যারা যারা বড় বড় নাম যারা শোনেন, তাদের সার্কুলেশনও শতকরা 50% কমে গেছে প্রত্যেকের। আর বাকিদের কথা আমি নাই বললাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে আবার এই যে পত্রিকা পড়ার অভ্যাসটা ফিরিয়ে নিয়ে আসা। কারণ একটা দেশের পত্রিকা সেই দেশের কালচারের দর্পণ, একটা সংস্কৃতির দর্পণ। আমি মনে করি একটা পত্রিকা, যতই অনলাইনের যুগে আমরা বসবাস করি, যতই কি বলে স্মার্টফোনের যুগে বসবাস করি, কিন্তু একটা পত্রিকা হাতে নিয়ে পড়ার যে আনন্দ, এই আনন্দ একটা ভিন্ন রকম আনন্দ। যেমন আমরা তো বয়সে অনেক বেশি হয়ে গেছে, জীবনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু এখনও আমি কিন্তু বই পড়তে পছন্দ করি। ওই ল্যাপটপে পড়তে আমি অস্বস্তি বোধ করি। বই হাতে নিয়ে পড়ার যে আনন্দ, এই আনন্দ এখনও আমি অনুভব করি এই বয়সেও। তো কাজেই আমি চাই বাংলাদেশের জনগণ আবার পত্রিকা পড়ার অভ্যাস করুক, আবার সকালবেলা অপেক্ষা করুক পত্রিকাটা কখন আসবে। আমার মনে আছে যে আমরা পত্রিকা আসার জন্য অপেক্ষা করতাম, এবং পত্রিকা আসার পরে এক ধরনের কাড়াকাড়ি পড়ে যেত বাড়িতে, আমার মা, বাবা বা অন্য আত্মীয় স্বজনদের মধ্যে। আমি স্পোর্টস পেজ খেলার পাতা দেখতে চাইতাম, অন্যেরা অন্য পাতা দেখতে চাইতো। এই যে একটা প্রতিযোগিতা সকালবেলা খবরের কাগজ নিয়ে, আমি চাই এটা আবার ফিরে আসুক, এবং এটা ফিরে আসার জন্যে আমার দেশ তার ভূমিকা পালন করবে। পরিশেষে নিজের কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন লড়াকু এই সম্পাদক। পরিষ্কারভাবে আপনাদের বলে দিতে চাই যে এটা আমার জীবনের লাস্ট ইনিংস। যারা ক্রিকেট খেলেন তারা বুঝতে পারবেন, এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এই ইনিংস শুধুমাত্র মিডিয়ার প্রতি উৎসর্গীকৃত। এই খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলবো, আর কোনো ফিল্ডে আমি যাব না। ইচ্ছা কখনো ছিল না। এই মিডিয়ার ফিল্ডে থেকে আমি জনগণের জন্য কাজ করবো ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, ফিচার এডিটর কবি আব্দুল হাই শিকদার, ডেপুটি চিফ রিপোর্টার বাসির জামাল, স্পোর্টস এডিটর এম কায়সার, বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান সহ আমার দেশ পরিবারের সদস্যরা। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।